কথা শুনে অবাক লাগতে পারে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধে ক্ষতি কার বেশি? আলোচনা চলছে ক্ষতি ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বেশি হয়েছে। আসলে কি তাই? কিন্তু আসলে যুদ্ধের হিসাব কেবল বোমা বা ক্ষেপণাস্ত্রের সংখ্যাই মাপা যায় না। এর পেছনে থাকে অর্থনীতি, প্রযুক্তি, কৌশল এবং রাজনৈতিক বাস্তবতার দীর্ঘ অনেক ইতিহাস। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা বাড়তে শুরু করে, তখনই সামরিক ব্যয়ের যে সূচক, সেগুলোও দ্রুত উপরের দিকে উঠতে থাকে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাদের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় প্রায় $900 বিলিয়ন কাছাকাছি। সিপ্রি, বিশেষ করে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের যে তথ্য, সেই তথ্য এই কথা বলছে। অর্থাৎ যুদ্ধ শুরু হোক বা না হোক, সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা আসলে অস্বীকার করার উপায় নেই। এই যুদ্ধটা শুরুর পর থেকে প্রতিটা দিনই আসলে ব্যয়বহুল। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ঠেকানোর যে প্রযুক্তি, স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট, রাডার, সব কিছুই আসলে উচ্চ প্রযুক্তি। যত বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, ততই ব্যয় বেড়ে যাচ্ছে যুদ্ধের। একটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেমন ধরেন থার্ড বা অন্যান্য যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, এর যে ইন্টারসেপ্টর, যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে অন্যান্য ক্ষেপণাস্ত্রকে ঠেকানো হয়, সেগুলো তৈরি করতে অনেক বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হচ্ছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের খরচ প্রচুর হচ্ছে, কারণ ইরানের একটা ক্ষেপণাস্ত্র ঠেকাতে অনেক দামি ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যদি ইরানের দিক থেকে দেখা হয়, তাদের ক্ষেপণাস্ত্রর কৌশল বা তাদের যুদ্ধ কৌশলটা একটু আলাদা। বহু বছর ধরে তারা এমন সব প্রযুক্তি বা এমন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা তুলনামূলকভাবে কম খরচ তৈরি করা হয়। যেমন শাহেদ ড্রোন, তাদের ব্যালিস্টিক মিসাইল, এগুলো আসলে অনেকটা তুলনামূলক কম খরচে তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যে আসলে ইরানের ক্ষেত্রে যে তাদের যুদ্ধ বিমান বা অন্যান্য যেসব প্রচলিত নৌবাহিনী, এগুলো আসলে তাদের মূল শক্তি না। তাদের মূল শক্তি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র এবং তাদের বিশাল আইআরজিসি বাহিনী, এর সঙ্গে হচ্ছে তাদের ড্রোন শিল্প। তো এই সস্তা ড্রোনকে ঠেকাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র যেহেতু ছুটতে হচ্ছে, এই ক্ষেত্রে যুদ্ধের অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা হচ্ছে পাল্টে গেছে। একটু ভূমধ্য সাগর বা মধ্যপ্রাচ্যের যে আমাদের ভূরাজনীতি, সেখানে যদি আমরা দেখতে চাই, সেখানে আমাদের সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হলো যুক্তরাষ্ট্রের যে সামরিক উপস্থিতি এখানে আছে, সেই বিষয়টি। এখানে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পুরো অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের অনেক ঘাঁটি এবং সামরিক অবকাঠামো সেখানে রয়েছে। এর মধ্যে কাতারের যে আল উদেইদ এয়ার বেস যেটাকে বলে, সেটা হচ্ছে তাদের প্রধান সামরিক কেন্দ্র। এ ধরনের এ ধরনের ঘাঁটিগুলো আসলে নির্মাণ, সেগুলো পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের অনেক খরচ, অনেক ব্যয় করতে হয় তাদের। তো এগুলো যে শুধু যে সামরিক সেজন্য না, এগুলো আসলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে একটা প্রভাব, সেটা তৈরি করার জন্য এই ঘাঁটিগুলো অনেক বেশি কাজ করে। সো এই ধরনের ঘাঁটিগুলোতে ইরান যখন হামলা চালাচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্রের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি তার প্রতিবর্তী অঞ্চলে সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধের আরেকটা বড় একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে তথ্যযুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখি যে উভয় পক্ষই নিজেদের সাফল্য দাবি করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট তো কথায় কথায় নিজের সাফল্য দাবি করছে, বলছে তারা জিতে গেছে। গত কয়েকদিন ধরে সবচেয়ে বড় কথা হলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামনে দেখা যাচ্ছে না। তার কিছু একটা হয়েছে, এরকম কিছু গুঞ্জন আছে, যদিও এটার কোনো এখনো ভিত্তি নাই। এরপরে হচ্ছে ইরান প্রতিদিন তাদের কিছু লিডারশিপকে হারাচ্ছে। প্রথম এবং দ্বিতীয় স্তরের অনেক লিডারশিপ তাদের হামলায় নিহত হয়েছে। তো তবুও তথ্যযুদ্ধে আসলে কে কোন দিকে থাকছে, এটা একটা
বড় একটা দিক তথ্যযুদ্ধে কে এগিয়ে থাকছে। পশ্চিমা মিডিয়াগুলো আসলে অনেক সময় ঘটনা অতিরঞ্জিত করে প্রকাশ করছে। সেক্ষেত্রে আসলে মানে যেটা বিশ্বাসযোগ্যতা অনেক ক্ষেত্রে সূত্র যাচাই এগুলো আসলে ঠিক করা সম্ভব হয় না অনেক সময়। তো অতিরঞ্জিত অনেক বিষয় চলে আসে, বিশেষ করে তবে ইসরায়েল থেকে অনেক তথ্য বাইরে আসতেছে না, ইরানও অনেক তথ্য চেপে যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের দিক থেকে তো অনেক কথা অতিরঞ্জিতভাবে বলা হচ্ছে। মিডিয়া যুদ্ধের পরে আমরা যদি দেখি এই যুদ্ধের সবচেয়ে বড় যেটা টার্গেট সেটা হচ্ছে তেল ক্ষেত্রটা, জ্বালানি, বৈশ্বিক জ্বালানি ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়েছে। আর এটা যুদ্ধটা মূলত এখন দাঁড়িয়ে গেছে হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে তার উপর। বিশ্বের সমুদ্রপথে যেসব তেল পরিবহন হয় তার 1/5 এই হরমুজ প্রণালীতে যায়, যেটা ওমান আর ইরানের মধ্যস্থলে একটা সংকীর্ণ একটা লাইন, কয়েক কিলোমিটারের এলাকা, এখান দিয়ে পার হতে হয় সব তেলবাহী জাহাজগুলোকে। এখানে যে উত্তেজনা চলতেছে এতে তেলের দাম অলরেডি ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে, যেটা আগে $70 কাছাকাছি ছিল। তো এটা ধারণা করা হচ্ছে এরকম যদি চলতে থাকে সেটা $200 পার হয়ে যাবে। তবে তাহলে কি হচ্ছে, বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে আছে, বিশেষ করে এশিয়া সহ আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটে পড়ে গেছে। তো এর প্রভাব এর সুফলটা পাচ্ছে আসলে রাশিয়া ইউক্রেনের সাথে যে যুদ্ধ করছিল, তাদের উপর যে মার্কিন নিষেধাজ্ঞা ছিল, তেলের নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখান থেকে তাদেরও লক্ষ্য হচ্ছে তেলের বাজার দখল করা, তাদের যে তারা যদিও তাদের এই যুদ্ধের লক্ষ্যটাকে সেটা বলছে না, পরিষ্কার করে বলছে না, তবুও তেলের বাজার বলেন বা যে তারা যে সামরিক হুমকিটা মনে করে সেটা থেকে তারা মুক্ত হতে চাচ্ছে। আর ইসরায়েলের যে প্ররোচনা, সেই প্ররোচনাটাই পড়েছে তারা আসলে। ইসরায়েল ইরানকে তাদের সবচেয়ে বড় শক্তি মনে করে, তারা যে সম্প্রসারণ নীতি মধ্যপ্রাচ্যে নিতে চায় সেটাকে পথে ইরান হলো সবচেয়ে বড় বাধা। তাদের যে একটা আব্রাহাম অ্যাকর্ড আছে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা আছে সেটার পথে বাধা হচ্ছে ইরান। তো ইরানকে যদি কোনোভাবে চাপে ফেলা যায় তবেই ইসরায়েলে লক্ষ্য অর্জন করতে পারবে। সেই ক্ষেত্রে যুদ্ধ ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না। এক্ষেত্রে ইসরায়েলের সাফল্য হলো তারা যুক্তরাষ্ট্রের কাঁধে ভর দিয়ে একটা বড় পার পেতে চেয়েছিল। এক্ষেত্রে নেতানিয়াহু বড় একটা কৌশল করেছে মনে হচ্ছে। সামনে তার যে নির্বাচনী তার জনপ্রিয়তা, তার বিরুদ্ধে দুর্নীতির যে একটা দেশে দুর্নীতির যে একটা তদন্ত চলছে সেটা সে থেকে মুক্তি পেতে চায়, তার রাজনৈতিক উত্থান সে ঘটাতে চায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন চলছে, ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে গেছে, তারপরে অ্যাপস্টিন ফাইল নিয়েও ট্রাম্প বড় চাপে আছে, এগুলো থেকে মুখ ফেরাতেও সে যুদ্ধকে বেছে নিতে পারে। সো অনেকগুলো কারণ। তারপরে হচ্ছে বিশ্বের উপরে যে চাপ, বিশেষ করে ন্যাটো এবং ইউরোপের দেশগুলোর উপরে যে চাপ ট্রাম্প দিয়ে আসছে, সেখানকেও ইউরোপকে আরও বেশি চাপে ফেলার জন্য তার একটা ট্র্যাপও হতে পারে এই যুদ্ধটাকে। সো সব মিলায়ে যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা যদিও বলছেন যে আরও 2 মাস বা 2 সপ্তাহ মিনিমাম এটা চলতে পারে, কিন্তু মূলত যুদ্ধ হলে দীর্ঘস্থায়ী হতে পারে, এটাই দেখা যাচ্ছে। সো যুদ্ধ যেদিকেই যাক, সমীকরণটা এখনও পরিষ্কার না, বিশ্ববাজারে এখনও অস্থিরতা চলছে। তো শিগগিরই এর কোনো সলিউশন দেখা যাচ্ছে না, তবুও আশা করা যাচ্ছে ভিতরে ভিতরে আলোচনা শুরু হয়েছে, হয়তো শিগগিরই এর একটা প্রভাব দেখা যেতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আমাদের মনে করিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বা ট্যাঙ্কের কোনো সংঘর্ষ নয়, এটি আসলে এক ধরনের জটিল সমীকরণ। এখানে প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনীতি একসাথে কাজ করছে। এই সমীকরণের ফলাফল অনেক সময় যুদ্ধক্ষেত্রের বাইরে বিশ্ববাজার, জ্বালানি মূল্য এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে গিয়ে প্রতিফলিত হবে। তো সবাইকে ধৈর্য ধরে আমার এই অ্যানালাইসিসটা শোনার জন্য ধন্যবাদ। সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের যদি ভালো লাগে এ ধরনের অ্যানালাইসিস আমরা আরও
করতে শুরু করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।